আমি প্রেম করা শুরু করেছি ডেভিলের সাথে, আমি প্রেম করা শুরু করেছি গণহত্যাকারীদের সাথে, আমি প্রেম করা শুরু করেছি ওই কালো টাকার মালিকের সাথে, আমি প্রেম করা শুরু করেছি ওই দুর্বৃত্তদের সাথে যারা গুম খুনের সাথে সরাসরি জড়িত তাদের সাথে। অর্থাৎ আমরা এখন মব জাস্টিসের নামে আমরা কোনো কিছু যদি অ্যাজিটেট করে মানুষ, তখন এই ওদের থেকে ন্যারেটিভ আসে মব জাস্টিস। আমাদের দুই একজন উপদেষ্টা বিড়ালের মতো ওই যে কচ্ছপের মতো মাথা বের করে বলে যে না না মব জাস্টিস করো না, কিন্তু তার এজিটেশন যে তুমি অ্যাড্রেস করো না সেটা সে বোঝে না। আমাদের বিশিষ্ট সাংবাদিক শহীদুল আলম, ওনার 2100 পদক সম্ভবত, ইফ আই এম নট রং, নিতে গিয়া উনি একটা পাঞ্জাবি পরেছেন, তার পিছনে লেখা এই বিপ্লব কারো বাপের না। আমরা এই বিপ্লবকে, এই কঠিন একটা অসম যুদ্ধে আমরা যে জিতেছি, যাকে আমরা বিপ্লব বলি, সেটিকে আমরা নিজের করে নেবার জন্য যে প্রতিযোগিতা, যে বাজে প্রতিযোগিতা আমরা যেদিন থেকে করা শুরু করেছি, সেদিন থেকেই আমাদের দুঃখ দুর্দশার কিন্তু সূচনা হয়েছে বলে আমি মনে করি। দেখেন, যেই বিপ্লবে আপামর সকল মানুষ যোগ দিয়েছে, যেই বিপ্লবে কোনো পার্টিকুলার ব্যানার ছিল না, যেই বিপ্লবে ইনফ্যাক্ট ইনফ্যাক্ট আমাদের দেশের 18 থেকে বা আরো আগে 14 থেকে 28 বছরের যারা ছিল, ছেলে মেয়ে, পাশাপাশি আমি আমি বাবাদের থেকে মাদেরকে বেশি বলবো, তারা ছিল, তারা কিন্তু রাজনীতি করে না। ইভেন ছাত্ররা রাজনীতি করতো না। যেই বিপ্লবে যারা অংশগ্রহণ করেছে তারা মূল রাজনীতিকে হেইটও করতো, কিন্তু তারা এই বিপ্লবের মাধ্যমে নতুন রাজনীতির একটা বন্দোবস্তের দিকে যাচ্ছে এবং বন্দোবস্ত একটা করার জন্য একটা জনমত তৈরি হয়েছে। কিন্তু যখন থেকে শুধু এককভাবে এই ক্রেডিটটা নেওয়ার চেষ্টা করলো, সেদিন থেকেই আমাদের বিভাজন শুরু হলো এবং শহীদের তালিকা দেওয়া শুরু করলো। যে ভাই ওই ওই ছেলে তো ওই যে ছাত্রদল করে মরে নাই, শিবির করে মরে নাই, বৈষম্য করে শুধু মরে নাই, ও তো একটা কজ নিয়ে মরেছে। এটা আমরা ভুলে গেলাম, সেদিন থেকে আমাদের দুঃখ দুর্দশা শুরু হলো। আর সবচেয়ে বড় দুঃখ দুর্দশা শুরু হলো কোটা প্রথার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে বিপ্লব হয়েছে। আমাদের উপদেষ্টা মন্ডলীর ভিতর সবচেয়ে বেশি অ্যাপয়েন্টেড হয়েছে কোটা প্রথার মাধ্যমে। এটির চেয়ে আর দুঃখজনক আর কি হতে পারে আপনার? কোটার মাধ্যমেও যদি মেধাটাকে দেখা হতো, ওই যে আমরা সুপ্রিম কোর্টে বলি ভাই তুমি আওয়ামী লীগ জাজ বানাও আমার আপত্তি নাই, কিন্তু অনলি, শুধু ওয়ান অ্যান্ড অনলি ক্রাইটেরিয়া যদি আওয়ামী লীগ করে দাও তাহলে আমার আপত্তি। আমি বলছি তুমি বিএনপি জিন্দাবাদ জামাত থেকে জাজ বানাও, আমার আপত্তি নেই, শুধু ওয়ান অ্যান্ড ওনলি ক্রাইটেরিয়া যদি তা হয় আমার আপত্তি। পলিটিক্স করবে, পলিটিক্যাল পার্টি থেকেও আপনি জাজ বানাবেন, অসুবিধা নাই। ওই ইংল্যান্ডের লর্ড ড্যানিং বলছে বলছে যে তুমি যেদিন তুমি জাজ হিসেবে ওথ নিবে এর আগে তুমি করতে পারো পলিটিক্স, যেহেতু তুমি লয়ার, বাট যেদিন থেকে ওথ নিয়েছো, ডিসকার্ড অল পলিটিক্স, অল প্রিজুডিস। তো আমরা যেহেতু ওখান থেকে, আর সেই বন্দোবস্তে এখনো যদি চলমান থাকে, চলমান রয়, তাহলে ফ্যাসিস্টের সাথে আমাদের তুলনা নেই। ফ্যাসিস্ট মানে কি ভাই? ফ্যাসিস্ট মানে হচ্ছে আপনার কথা অ্যাড্রেস না করা। আমরা এতগুলো লক্ষ লক্ষ মানুষ বলতেছি স্টেপ ডাউন করো, স্বরাষ্ট্র উপদেশের স্টেপ ডাউন চাচ্ছি তো, এই লক্ষ লক্ষ মানুষকে অ্যাড্রেস না করাটাই ফ্যাসিস্ট। অর্থাৎ তোমরা চাইলে কিছু যায় আসে না, আমি যা চাচ্ছি তাই হচ্ছে। ডেফিনেশন তো এটা, আমি আর এর বাইরের ডেফিনেশন বুঝি না। আমি কথা বলতে পারবো কি কার পারে না। আর আজকে ডক্টর ফয়জুল সাহেব, দুইজন ডক্টরের মাঝে পড়ে আমি বিপদে আছি, এত সুন্দর আলোচনা। ফয়জুল সাহেব তো উনি একটা চমৎকার কথা বলেছেন, এটি সত্য। যে বলে আগে ভালো আছি, ন্যারেটিভটা কার? ওদের। আমাদের আশেপাশে আমরা দেখি তাদের ন্যারেটিভ। ভাই আমি তো ডিবি অফিসের সামনে এখন আর লাইন ধরে ওই স্বজনের চোখের পানি পড়ে দাঁড়িয়ে থাকতে দেখি না 24 ঘন্টা আমার স্বজন আপনার অফিসে আসে কি নাই। আমি তো আয়না ঘরে ওই যে আরমান আর আজমি আর যারা হাসিনুর টাসিনুর এদেরকে আর দেখি না 12 14 15 বছর। এটা ভাল লাগে না আমাদের কাছে। আমি আবার শুরুতে আপনার সাথে বলেছি, আমি মসজিদে যে একসাথে নামাজ পড়তে যাই, আমি প্রেস ক্লাবে যে যাচ্ছে তাই বলে বেড়াই, ওখানে পুলিশ যে ওই যে ইগল পাখির মতো করে ধরে আনে না, পিটায় না, এবং যাচ্ছে তাই গালিগালাজ করে না, মির্জা ফখরুলকে তার অফিসে যেতে দেয় না, বলে যে ক্রাইম জোন। সবচেয়ে বড় কঠিন বিষয় হলো যারা এই ফ্যাসিস্টের সবচেয়ে বড় ভয়ানক দানব ছিল, তারা কিভাবে দেশ থেকে চলে যায়। সেই প্রশ্নটা বারবার করে বলা হওয়ার পরেও তত্ত্বাবধায়ক থেকে এটার কোনো উত্তর আসে না, এটার কোনো ব্যাখ্যা আসে না। নুরুল কবির এই কয়দিন আগে বলেছে একটা একটা অনুষ্ঠানে, সরকার যদি কোনো এজেন্সিকে ভয় পায়, সরকার যদি কোনো সংস্থাকে ভয় পায়, সরকার যদি কাউকে ভয় পায়, তাহলে বুঝতে হবে আমার দেশে গণতন্ত্র নাই। সবচেয়ে বড় কথা হলো এই ফ্যাসিস্টকে বাঁচানোর জন্য বাংলাদেশের বড় 8 10টা যে ধনী কর্পোরেট গুলো আছে, যারা গ্র্যাব করে মানুষের সম্পদ, যারা গ্র্যাব করে ব্যাংক, তারা যেভাবে বক্তৃতা দিয়েছে সেদিন, তাদের একজনের বিরুদ্ধে কোনো রাজনৈতিক দল কর্মসূচি দিচ্ছে কিনা, কোনো রাজনৈতিক দল কথা বলছে কিনা? তাদের পত্রিকা বাঁচাতে গিয়ে রাজনৈতিক বন্দোবস্তে বা এক পার্টি দখল করে, তাদের উপরে
কি ছোট হামলা হয়েছে সেটার জন্য আরেক পার্টি গিয়ে বলে, বলে যে আমরা সহমর্মিতা জানাই। অর্থাৎ মানুষের সাথে আর কত ধোঁকাবাজি। মানুষ কিন্তু, আমি চাটখিল গিয়েছি গত শুক্রবারে, এই সাধারণ আমজনতা মানুষ বুঝে এগুলা, তারা বলে ভাই এটা কেন, আপনারা কাউকে বিচার শুরু করতে পারেন নাই তো? আপনারা এই বড় বড় যারা আছে, যারা লুটপাট করেছে, একজনেরও তো পারেন নাই। তো সুতরাং আজকে যদি আপনি এগুলা প্রত্যাশা তখনই করবেন, আপনি নাম্বার ওয়ান থেকে শুরু করেন, ভিয়েতনামের সবচেয়ে বড় ধনী যার ফাঁসি হয়েছে, আপনি ভিয়েতনামের সবচেয়ে বড় ধনী, এবং ওই ঘটনার পরে তাকে বলা হয়েছে যে এই তুমি টাকা দেশের বিভিন্ন দেশের বাইরে পাঠিয়েছো, তার যদি টু থার্ড আনো তাহলে তোমার ফাঁসি থেকে আমি যাবজ্জীবন করব। আমাদের দেশে দেখেন একটা লোকের, ইভেন ইভেন আমাদের বড় দলকে তুলুধুনো করেছে ওদের শাস্তির জন্য, ওদের বড় দলের চেয়ারম্যানকে তুলুধুনো করেছে, তার তার শাস্তির ব্যাপারে কোনো কিছু হচ্ছে না। অর্থাৎ আপনি শাস্তি যদি নিশ্চিত না করেন, আমার দর্শক বলেছে, তাহলে কোনোদিনই অপরাধ কমবে না। শাস্তি যদি দৃশ্যমান না করেন, কোনোদিন অপরাধ কমবে না। এবং আপনার ভিতরে শাস্তি দেওয়ার প্রবণতা যদি না থাকে, কোনোদিন অপরাধ কমবে না। আর শাস্তিকারীর সাথে যদি আপনি প্রেম শুরু করে দেন, তাহলে তো মানুষ হতাশ হয়ে যাবে। আর এটা তো অতল গব্বরে চলে যাবে, রিমোট থেকে রিমোটে যাবে, ফেড থেকে ফেড হয়ে যাবে। অর্থাৎ আমি প্রেম করা শুরু করেছি ডেভিলের সাথে, আমি প্রেম করা শুরু করেছি গণহত্যাকারীদের সাথে, আমি প্রেম করা শুরু করেছি ওই কালো টাকার মালিকের সাথে, আমি প্রেম করা শুরু করেছি ওই দুর্বৃত্তদের সাথে, যারা গুম খুনের সাথে সরাসরি জড়িত তাদের সাথে। অর্থাৎ আমরা এখন মব জাস্টিসের নামে, আমরা কোনো কিছু যদি অ্যাজিটেট করে মানুষ, তখন এই ওদের থেকে ন্যারেটিভ আসে মব জাস্টিস। আমাদের দুই একজন উপদেষ্টা বিড়ালের মতো, ওই যে কচ্ছপের মতো মাথা বের করে বলে যে না না মব জাস্টিস করো না, কিন্তু তার এজিটেশন যে তুমি অ্যাড্রেস করো না সেটা সে বোঝে না। মব জাস্টিস তখনই হয় যখন মানুষের এজিটেশন আপনি অ্যাড্রেস না করবেন। সুতরাং আমি বলি যে ব্যর্থতার কথা বলেন, সফলতার কথা বলেন, যাই কিছু বলেন, আমরা সাফারার, আর আমাদের খরণ বেশি হয়, আমরা যেহেতু এই বিপ্লবের একটা পার্ট, ছোট্ট পার্ট, ছোট্ট একটা অংশ। আমরা জীবনের রিস্ক নিয়ে আমরা করেছি, আমাদের বউ বাচ্চাকে তাদের ওপিনিয়ন উপেক্ষা করে করেছি, বউ বাচ্চা অনেক সময় সাহস দিয়েছে, অনেক সময় নিরুৎসাহিত করেছে, আমাদের এই কারণে খরণটা বেশি হয়। সরাসরি যে সম্পৃক্ত না তার খরণ বেশি হবে না। ওই উপদেষ্টাদের অধিকাংশ সরাসরি যেহেতু অংশগ্রহণ করে নাই, যার কারণে তাদের মায়া মমতা কম, তাদের খরণ কম। এই শহীদদের যারা আছে, যারা তপ্ত বুলেট নিয়ে কবরে শুয়ে আছেন, যাদের স্বজনরা এখনো বিনিদ্রায় তারা আটকে ওঠেন রাতে দিনে, তাদের সন্তানের এই করুণ পরিণতি দেখে, এই মর্মান্তিক মৃত্যু দেখে, আমরা তাদের কাছে আমরা ঋণী থেকে যাব। এবং তারা যেই স্পিরিট নিয়ে, যেই ড্রিম নিয়ে যা করেছে, তার ছিটে ফোটাও মানুষ যখন দেখে না, তখন কষ্ট হয়। আমি আপনার শোয়ের মাধ্যমে সবচেয়ে বড় কথা বলছি, একটু রমজান মাস আসছে, আমি সরকার ব্যর্থ হবে এটা আমি নিশ্চিত বলে দিলাম। সরকার ব্যর্থ হবে কারণ সিন্ডিকেট যারা আছে, ওই সিন্ডিকেট এখন শক্তিশালী, আগেও যেমন ছিল এখনো ছিল। কিন্তু আমি এই ক্ষেত্রে, আমি রাজনৈতিক দল ইরান ভাই আছেন, ওনার মাধ্যমেও রাজনৈতিক দলগুলো, বড় দলগুলোকে একটু অনুরোধ করব, প্লিজ প্লিজ প্লিজ, আপনারা একটু এই যে এই মাসটা আপনারা মনিটর করে সারা বাংলাদেশের মানুষকে আশ্বস্ত করেন, আপনাদের হাতে বাংলাদেশ নিরাপদ, আপনাদের হাতে ভোক্তা নিরাপদ, আপনাদের হাতে দ্রব্যমূল্য নিরাপদ, আপনাদের হাতে আইন শৃঙ্খলা নিরাপদ। আপনি একটু ভূমিকা নেন, উদ্যোগ নেন প্লিজ। আপনি যদি এই আজকে যদি জনাব তারেক রহমান সাহেব যদি এই হুম, নির্দেশনা দেন, যেই জি, উপজেলায় ধন্যবাদ। যেই আড়তগুলোতে চাঁদাবাজি হবে, যেই উপজেলায় যেই গাড়িগুলোতে চাঁদাবাজি হবে, ভাড়া যদি রমজানে না কমানো হয়, তোমরা দায়ী থাকবা। আমি সবচেয়ে আশ্বস্তের জায়গায় একটা কথা বলেই আমরা শুধু সমালোচনাই করে যাই। আমি শুক্রবারে চাটখিল আমার এলাকায় ওখানে গিয়েছি, আমি টেম্পোওয়ালাদেরকে জিজ্ঞেস করছি অন্তত 10 জন, এটা মিডিয়া তো এসছে, তারা বলছে চাঁদাবাজি হয় না আলহামদুলিল্লাহ। আমি দোকানদারকে জিজ্ঞেস করছি চাঁদাবাজি হয় কিনা, হয় না আলহামদুলিল্লাহ। শুধু কিছু লোক দৌড়ে এসে বলছে, ওই যে পাশে একটা স্কুল 4 তলা হয়েছে, বলছে যে 6 মাস আগে স্কুলটা, 6 মাস বা 9 মাস আগে স্কুলটা কমপ্লিট করে কন্ট্রাক্টর টাকা নিয়ে গেছে, এখন হুম, টাইলস গুলো ঝরে পড়ে, আমি কিছু করতে পারবো কিনা। তো সুতরাং এই জিনিসগুলো অ্যাড্রেস করতে হবে। আর বড় রাজনৈতিক দলগুলোকে ডিফেক্ট সরকার হিসাবে আমি মনে করি এই অথর্বদের দিকে না তাকিয়ে, অথর্বদেরকে আর জি, গালি না দিয়ে আমার মনে হয় নিজেরা ভূমিকা নেবে, এই প্রত্যাশা আমি করছি অ্যাজ এ নিজেরাই সিটিজেন ভূমিকা হিসেবে। নেবে। কারণ দেখেন গতকালকে আপনাদের মানে খুব খুশির সংবাদ হলো, গতকালকে অনেক চিত্র দেখেছি বিভিন্ন জায়গায় ছিনতাইকারীদের দৌরাত্ম্য। মানে রাত বিরাতে তারা বিশাল ছেনি নিয়ে, রামদা নিয়ে বিভিন্ন ধরনের আমরা দেখেছি একদম অসামাজিক কাজ করছে। এবং ধর্ষণ, কত অনেকগুলো ধর্ষণের খবর পেয়েছি, ছিনতাই তো একদম প্রকাশ্য করছিল। সবাই ভীতি সন্ত্রস্ত অবস্থায় ছিল। তো আজকে দেখুন, অন্তত পক্ষে আমি আপনাদের সাথে কথা শুনতে শুনতে কমপ্লিট 4টা চিত্র দেখেছি, যেখানে জনগণ ওই ছিনতাইকারীদেরকে ধরে ইচ্ছা মতো ধরা দিতেছে। আলহামদুলিল্লাহ। এবং ধোলাই মানে যে যেখানে পাচ্ছে, যার হাতে অস্ত্র দেখতেছে তাকেই ধোলাই দিতেছে, এবং সেটাকে লাইভ আলহামদুলিল্লাহ। করতেছে, লাইভ করে প্রকাশ করতেছে। 4টা অন্তত দেখলাম। গতকালকে আমিও একটা স্ট্যাটাস লিখছিলাম যে যে যেখানে ধোলাই দিবেন সেটা লাইভ দেখাবেন, তাহলে অন্যরা, অন্য ছিনতাইকারী এবং অন্য অপরাধীরা এ, সচেতন হয়ে যাবে, ভয় পাবে।
এটা এটা এর চেয়ে বড় ওষুধ কিছু না। এই যে মানুষ সজাগ হলে, বাংলাদেশের মতো এত জনবহুল রাষ্ট্র পৃথিবীতে কোথাও নেই। আর এই এত মানুষকে হ্যান্ডেল করবার জন্য আসলে পুলিশের শক্তিও নাই তেমন, এটা হওয়ার কথাও না। জনগণ যখন সজাগ হবে, জনগণ যখন পুলিশিং করা শুরু করবে, এর চেয়ে বড় শক্তি আর কোনো কিছু হতে পারে না। সেই জনগণ আবারও জেগেছে। আমার মনে হয় না অপরাধীরা আর পার পাবে, ইনশাল্লাহ। জনাব আমি অ্যাড করে দিই। ডক্টর আমি ফয়জুল হক। আমি জি। অ্যাড করি যে এই জনগণ যে জেগেছে, হুম। এই জনগণকে কিন্তু প্রোটেকশন দিতে হবে। যেমন আগের ফ্যাসিস্ট দিত না কেন জানেন? ওরা গুন্ডা পান্ডা পালতো, থানায় গেলে ওই ওদেরকে বিচার হতো না, বরঞ্চ যারা ধরে নিয়ে যেত তাদের নামে মামলা দিত। সুতরাং এই প্রোটেকশন চাই। আর এই জনগণ যেটা জেগেছে না, এরা কিন্তু ভোটেও বিপ্লব ঘটাবে। সুতরাং পুরো রাজনৈতিক বিপ্লব দল ঘটাবে, এটা আমি আমি এই কারণে বলছি, আমার রাজনৈতিক স্ট্যাটাসও দলগুলোকে বলছে, এখন শান্ত একটা করতে স্ট্যাটাস হবে। দেখবো। আমি মনে জনগণ এমন ভাবে সজাগ হওয়া উচিত যেন জনগণ বুঝিয়ে দেয়, জনগণের সিদ্ধান্তের বাইরে গিয়ে আর কোনো শক্তি কাজ করতে পারবে না, আর কোনো শক্তি। প্লিজ একদম জনগণ আপনারা জাগ্রত হন। অন্তত পক্ষে দুজন যখন আপনারা জাগ্রত হবেন, আপনাদের পেছনে 200 মানুষ দাঁড়াবে, এই চেতনা অলরেডি আমরা প্রমাণ করেছি, এবং এইটিকে আমরা সঙ্গে নিয়ে সামনে যেতে হবে।